হ্যালো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম এসি জেনারেটর। আজকে ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব। ডিসি জেনারেটর, তোমরা ডিসি মোটর দেখেছো? ডিসি মোটরের ফাংশন, স্ট্রাকচার এবং ডিসি জেনারেটরের গঠন এবং দুটোরই গঠন একই রকম, কিন্তু ডিসি জেনারেটরের ক্ষেত্রে বাইরে থেকে কোনো কারেন্ট সোর্স থাকবে না, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে বাইরে থেকে একটা সোর্স দিয়ে কারেন্ট পাঠিয়ে চাকাটাকে, কয়েলটাকে, আর্মেচারটাকে ঘোরানো হচ্ছিল। আমি একটা ডিসি জেনারেটরের ছবি আঁকছি। এই এনএস দুটো মেরু, ঠিক ডিসি মোটর যেরকম ডিসি জেনারেটরের ছবি একই রকম। একটা কয়েল, দুখানা অর্ধগোলাকৃতি পাত যাকে কমিউটেটর বলে। এটা কার্বন নির্মিত ব্রাশ, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। একদম এই ব্রাশটার নাম দিলাম এ, এই ব্রাশটার নাম দিলাম বি। একদম একইভাবে কয়েলটা পি কিউ আর এস। তোমরা ভালো করে ভেবে দেখো, মোটরের ক্ষেত্রে এখানে একটা সেল লাগানো ছিল, একটা ব্যাটারি লাগানো ছিল, আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে বাইরে থেকে কোনো ব্যাটারি নেই। এটাকে আমি ঘোরাবো, ঘোরানোর ফলে কি হবে? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এসি জেনারেটরে কি ছিল? এখানে অর্ধবলয়ের পরিবর্তে দুটো স্লিপ রিং ছিল, এইটুকুই পার্থক্য। তাহলে এসি জেনারেটর এবং ডিসি জেনারেটরের মধ্যে মূল পার্থক্য কি? গঠন কত? দুটোতেই দুটো শক্তিশালী চুম্বকের এন এবং এস মেরু, দুটোতেই আর্মেচার থাকে, দুটোতেই কার্বন নির্মিত ব্রাশ থাকে, কিন্তু ডিসি জেনারেটরে কমিউটেটর থাকে আর এসি জেনারেটরে স্লিপ রিং থাকে। ডিসি জেনারেটরে ডিসি উৎপন্ন হবে, এসি জেনারেটরে এসি উৎপন্ন হবে। ধরা যাক এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, পিকি বাহুটা উপরের দিকে, আর এস বাহুটা নিচের দিকে। পিকিউ বাহু যদি উপর দিকে ঘোরে, মানে এইরকম, তাকাও, এইরকম ঘুরছে, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম দেখো, উপর দিকে ঘুরছে। তাহলে আমি আগেই বলেছি চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ডান হাতের, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এটা ডাইনামোর রুল। তাহলে এই পিকিউ বাহুটা উপর দিকে ঘুরছে, এই রকম ঘুরছে, তাহলে আমি অ্যাপ্লাই করছি এন টু এস। দেখো কোন দিকে কারেন্ট হবে? পি থেকে কিউ এর দিকে। এবং এই বাহুটা কোন দিকে ঘুরছে? নিচের দিকে। কারেন্ট কোন দিকে হবে? আর টু এস। ঠিক এই অবস্থায় আছে। কিভাবে আছে? কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরালে আছে। এবার এইভাবে ঘুরতে ঘুরতে ঠিক যেই লম্ব হয়ে গেল, লম্ব হলেই মোটরে যেমন কমিউটেটরের এই যে অর্ধবলয়কৃত পাতগুলো নিজের নিজের ব্রাশ, তাকিয়ে দেখো, এইটা হচ্ছে 1 নম্বর, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইটাকে 1 নম্বর কমিউটেটর ধরলাম এর সঙ্গে, আর বি এর সঙ্গে 2 নম্বর কমিউটেটর। এইরকম ভাবে ঘুরে যখনই লম্ব অবস্থানে আসবে তখনই কমিউটেটরদের সঙ্গে ব্রাশের ওই মুহূর্তের জন্য সংযোগ ছিন্ন হবে, মানে ব্রাশ দুটো এই ফাঁকে চলে আসবে। এই ফাঁক মানে কমিউটেটরটা এইরকম ঘুরে যখনই এইরকম আসবে, ভালো করে লক্ষ্য করো, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখন কমিউটেটর দুটো এইভাবে আছে, কমিউটেটর ঘুরে যখন এইরকম, অর্থাৎ এইরকম হয়ে যাবে, তখন এই ফাঁকে একটা ব্রাশ আর এই ফাঁকে কিছুক্ষণের জন্য সংযোগ বিচ্ছিন্ন হবে। সেই মুহূর্তে কারেন্টটা শূন্য হয়ে যাবে। আবার কমিউটেটর ঘুরে গিয়ে 1 নম্বর কমিউটেটর বি ব্রাশের সঙ্গে লাগবে এবং 2 নম্বর কমিউটেটর এ ব্রাশের সঙ্গে লাগবে। ঠিক এক পাক ঘুরে গেল,
ভালো করে লক্ষ্য করো, পুরো এখান থেকে আমি যখন এইরকম হলো তখন কমিউটেটরের সঙ্গে ব্রাশের সংযোগ বিচ্ছিন্ন, কারেন্ট শূন্য হয়ে গেল। তারপরে যেই এরকম হবে এক পাক ঘুরে গেল, মানে 180 ডিগ্রি ঘুরলো। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা আমি একটু বলে দিই। ডান হাতের 3টি আঙুল, এইটা হচ্ছে ভালো করে লক্ষ্য করো তর্জনী, এইটা মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলি, এটা থাম ফিঙ্গার, এটা তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা বৃদ্ধাঙ্গুলি গতি, আর এটা হবে প্রবাহ। ডান হাতের 3টি আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি যদি পরস্পরের সমকোণে রাখা হয়, তর্জনী চুম্বক ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুলি গতির অভিমুখ, তাহলে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এটাই হচ্ছে ডায়নামোর ক্ষেত্রে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলের সাহায্যে আমরা এটা জানতে পারবো। ডায়নামোর রুল, ওটা মোটরের রুল ছিল ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আগে আমি কি বলছি, চৌম্বক ক্ষেত্র এবং গতি, তারপরে কারেন্ট, কারণ গতি দিচ্ছি কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অ্যাপ্লাই করে আমরা এইরকম দেখলাম। ঠিক এখান থেকে 180 ডিগ্রি থেকে এই অবস্থায় আমি 0 ডিগ্রি যদি ধরি বা 100, এখান থেকে ঠিক এইরকম ঘুরে গেল, কতগুলো 90। এখানে কারেন্ট কিন্তু কমতে কমতে এখানে কারেন্ট শূন্য হয়ে গেল। কারেন্টের অভিমুখ এইখানে পাল্টি যাওয়ার কথা এসি জেনারেটরে, কিন্তু এখানে কমিউটেটর লাগিয়েছি, কারেন্টের অভিমুখ পাল্টাবে না, একই থাকবে। লক্ষ্য করো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম এইভাবে পরীক্ষায় এলে লিখতে হবে, তবে ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটা জেনারেলি মাধ্যমিক পরীক্ষায় আসে না, তবে ডায়নামো রুল এটা। এক পাক পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, কি হবে ছবিটা দেখো। ভালো করে লক্ষ্য করো, এইটা পিকিউ বাহু এইখানে চলে এলো, আর আরএস বাহু এইখানে গেল। এই হচ্ছে দুটো ব্রাশ। এবার তাকিয়ে দেখো, এই কমিউটেটর 2 নম্বর কমিউটেটর এখানে চলে এসছে, কারণ পিকিউ এটা 2 নম্বর কমিউটেটর, এটা 1 নম্বর কমিউটেটর। দাস কিন্তু একই আছে। ব্রাশের কোনো পজিশনের চেঞ্জ হয়নি, ঠিক মোটরের ক্ষেত্রেও একই। এবার তাকিয়ে দেখো 2 নম্বর কমিউটেটর এসে লেগেছে এ ব্রাশের সঙ্গে 180 ডিগ্রি ঘোরার পর, এই 90 তারপরে 180 ডিগ্রি। তাহলে কারেন্টের অভিমুখ এবার কি হবে, এই বাহুটা কোন দিকে ঘূর্ণন অভিমুখ একই দিকে, এইরকম ঘুরছে, এইরকম। আরএস বাহু কোন দিকে, উপর দিকে, উপর দিকে হলে কারেন্ট আরএস বাহুতে কোন দিকে হবে, দেখো এস থেকে আর এর দিকে। আর কিউ বাহু নিচের দিকে, এই ঘুরছে, নিচের দিকে কোন দিকে হবে কারেন্ট, কারেন্ট এই দিকে হবে। তাকিয়ে দেখো, আগে পিকিউ বাহুতে কারেন্ট যেদিকে ছিল, এখন আগে পিকিউ বাহুতে কারেন্ট ছিল এই দিকে, এখানে কারেন্ট পাল্টালোর সঙ্গে সঙ্গে কমিউটেটর পাল্টিয়ে গেছে। তাহলে বাইরের বর্তনীত অভিমুখ কি হবে কারেন্টের, একই থাকবে। এইখানে যদি কমিউটেটর না লাগাতাম তাহলে কারেন্টের অভিমুখ পাল্টিয়ে যেত। তাকিয়ে দেখো এখানে এটা এইরকম ঘুরছে, ঠিক এইরকম, এই 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 আরএস বাহু উপর দিকে, কারেন্ট পেলাম আরএস বাহু। পিকিউ বাহু কোন দিকে, নিচের দিকে, কারেন্ট পেলাম। যেই কারেন্টের অভিমুখ পাল্টিয়ে গেল, কমিউটেটর চেঞ্জ করে গেছে, অর্থাৎ কারেন্টের অভিমুখ সর্বদা বহির্বর্তনীতে একই দিকে হবে। তাকিয়ে দেখো এখানে কারেন্টের অভিমুখ কোন দিকে ছিল, তাকিয়ে দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই ছিল কারেন্টের অভিমুখ। এখানেও কারেন্টের অভিমুখ দেখো, দুই ছবিতে কারেন্টের অভিমুখ কিভাবে যাচ্ছে, এ থেকে বি এর দিকে, এখানেও এ থেকে বি এর দিকে। মোটরের ক্ষেত্রেও ঠিক এই রকম হয়, মোটরে যখন কমিউটেটরগুলো চেঞ্জ হয় তখন প্রবাহের অভিমুখ পাল্টিয়ে আর্মেচারটাকে একই দিকে ঘোরায়। যদি কমিউটেটর না লাগাতাম, একবার ডান দিক একবার বাঁ দিক, তাহলে ডিসি ডায়নামোর ক্ষেত্রেও
ঠিক যখন লম্ব অবস্থানে আসছে, এইরকম থেকে যখন লম্ব অবস্থানে আসছে তখন কমিউটেটরের সঙ্গে ব্রাশের সংযোগ চিহ্ন, তখন কারেন্ট শূন্য। আবার কারেন্ট বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে আবার কারেন্ট শূন্য হচ্ছে। এখানে কারেন্টের ডিসিতে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি আগের দিন বলেছিলাম এটা এসির কার্ভ, এইদিকে ছিল ইএমএফ আর এইদিকে ছিল টাইম, সময়। আজ এসির কার্ভটা কেমন হবে, এটা এসি, এই যে ডিসি ডায়নামোতে ডিসিটা কেমন হবে ভালো করে লক্ষ্য করো। এই দিকটা হচ্ছে টাইম, এই দিকটা হচ্ছে ইএমএফ। অবশ্যই দেখো এখানে অভিমুখ একবার উপর দিকটা পজিটিভ, নিচ দিকটা নেগেটিভ, একবার এই দিক থেকে একবার মানে দিকের পরিবর্তন হচ্ছিল, মানের পরিবর্তন। ডিসি ডায়নামোতে যে কারেন্টটা পাবো তার মানের পরিবর্তন হলেও অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু অভিমুখের পরিবর্তন হচ্ছে না তাই এটাকে ডিসি বলবো, কিন্তু এই ডিসিটা মানের পরিবর্তন, তাই এটাকে বলা হয় পরিবর্তনশীল ডিসি, ফ্লাকচুয়েটিং ডিসি, ফ্লাকচুয়েটিং ডিসি। এই ডিসিটাকে আমরা যদি ফিল্টার লাগিয়ে দিই, একটা ক্যাপাসিটার এবং একটি ইন্ডাক্টর, যদিও তোমাদের এটা সিলেবাসে দরকার নেই, শুধু ফিল্টার যদি লাগিয়ে দিই তাহলে এই ডিসিটা কেমন হবে, তখন সেটা ফিল্টার ডিসি হবে। অ্যাকচুয়াল ডিসিটা দাঁড়াবে, ভালো করে লক্ষ্য করো, ইএমএফ টাইম, এই হচ্ছে অ্যাকচুয়াল ডিসি। তাহলে এসির ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হয়, কিন্তু ডিসির ক্ষেত্রে মান এবং অভিমুখ কোনোটারই পরিবর্তন হয় না। কিন্তু ডিসি ডায়নামো থেকে যেটা পেলাম এটা হচ্ছে ফিল্টার ডিসি আর এটা ফ্লাকচুয়েটিং ডিসি। ভালো করে লক্ষ্য রাখো, দুটোই ডিসি। দিস ইজ ফ্লাকচুয়েটিং ডিসি। এই ডিসি উৎপন্ন করার পর আমাকে আরও কিছু যন্ত্রপাতি লাগিয়ে এইরকম তৈরি করতে হবে, এটা হচ্ছে ডিসি। তাহলে এসির কার্ভ এবং ডিসির কার্ভ, অবশ্যই এটা ফিল্টার, আবার বলছি ফিল্টার ডিসি, ফ্লাকচুয়েটিং ডিসি। ডিসিতে মান একই থাকছে, অভিমুখ একই থাকছে, এসিতে মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হচ্ছে। তাহলে ডিসি মোটর এবং ডিসি ডায়নামো আমরা দেখতে পেলাম একই রকম ফাংশন। একটা জিনিস মনে রাখো যে এই যে এসি চাকাটা একবার ঘুরছে, এসি বা ডিসিতে একবার পূর্ণ আবর্তন, একটা পূর্ণ আবর্তনকে আমরা বলি পর্যায়কাল। এসি ডিসি, আমি এটা মুছে দিলাম। এসির সঙ্গে ডিসি জেনারেটরের গঠনগত পার্থক্য কি বললাম, আচ্ছা এটা মোছার আগে একটু বলি। এসি জেনারেটর বা জেনারেটর, এই যে জেনারেটর, এটা মুছে দিয়েছিলাম, আমি আবার এঁকে দিচ্ছি। এই যে এসি জেনারেটর, এই এসি জেনারেটর বা ডিসি যে কোনো জেনারেটরের আমি বেশি কারেন্ট পেতে গেলে বা তড়িৎচালক বল বেশি পেতে গেলে কি করতে হবে, আমি যে কারেন্ট পাচ্ছিলাম তার চেয়ে বেশি কারেন্ট পাবো। অর্থাৎ প্রবাহমাত্রা কিভাবে বৃদ্ধি করা যায়, প্রবাহমাত্রা বৃদ্ধি করা যায়, এটা কোশ্চেন। কিভাবে প্রবাহমাত্রা বাড়ানো যাবে জেনারেটরে, কুণ্ডলী যে আর্মেচার তার পাক সংখ্যা বাড়াতে হবে। এক নম্বর কি বললাম, এক নম্বর আর্মেচারের পাক সংখ্যা বাড়াও। দু নম্বর আর্মেচারের ক্ষেত্রফলকে বাড়াতে হবে। তিন নম্বর শক্তিশালী চুম্বক ব্যবহার করতে হবে। চার নম্বর ঘূর্ণন বেগ, কি বললাম, ঘূর্ণন বেগ বৃদ্ধি করতে হবে। চারটে ভাবে আমরা জেনারেটরের প্রবাহ মাত্রা বাড়াতে পারবো। এক নম্বর কুণ্ডলী বা আর্মেচারের পাক সংখ্যা বাড়াবো, দুই নম্বর আর্মেচারের ক্ষেত্রফল বাড়াবো, তিন নম্বর শক্তিশালী চুম্বক ব্যবহার করব, চার নম্বর যত জোরে ঘুরছিল আরো জোরে ঘোরাবো। ব্যাপারটা বোঝা গেল। এইবার আমরা এই যে এসি এবং ডিসি, এই যে এসির পর্যায়কালটা নিয়ে আলোচনা করি। এই কুণ্ডলীটা ভালো করে লক্ষ্য করো, এইটা এইরকম ভাবে ঘুরছে, এরকম আছে। এই কত হলো 90, 180,
270 360 ক পাক হলো? এক পাক। এই এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কি বললাম? পর্যায়কাল। আর্মেচার একবার পূর্ণ আবর্তনে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। কিন্তু এ তো আস্তে আস্তে ঘুরে না, প্রচন্ড বেগে ঘুরে। সেকেন্ডে ধরো 100 বার ঘুরে। কতবার ঘুরে? সেকেন্ডে 100 বার ঘুরছে। সেকেন্ডে 100 বার ঘুরছে, ভালো করে বোঝো কত জোরে ঘুরছে। তাহলে তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে 1/100 সেকেন্ড। এই পর্যায়কাল হচ্ছে 1/100 সেকেন্ড। ভালো করে লক্ষ্য করো, আমি এইটাকে সেকেন্ডে 100 বার ঘোরাচ্ছি, এইটা এইভাবে আছে, খুব তাড়াতাড়ি ঘুরছে, সেকেন্ডে 100 বার। তাহলে একবার ঘুরতে যে সময় লাগে সেটা পর্যায়কাল কত? 1/100 সেকেন্ড। এই যে সেকেন্ডে 100 বার ঘুরছে এটাকে বলছে এসির কম্পাঙ্ক। কি বললাম? এসি এর কম্পাঙ্ক সমান 100 হার্জ। হার্জ বা সাইকেল পার সেকেন্ড। কম্পাঙ্কের একক কি? হার্জ। তাহলে কোনো একটা এসির কম্পাঙ্ক যদি 100 হয় তাহলে তার পর্যায়কাল কত হবে? 1/100 সেকেন্ড। কম্পাঙ্ক যদি 200 হয় পর্যায়কাল কত হবে? 1/200 সেকেন্ড। ভালো করে লক্ষ্য করো, তার মানে এইখান থেকে এই কারেন্টটুকু তৈরি হতে কত সময় লাগছে? 1/100 সেকেন্ড। এখান থেকে আবার এটা কত? এটা এইটুকু হচ্ছে একটা পূর্ণ পর্যায়কালের কারেন্ট। আর একটা এখানে কটা পর্যায়কাল দেখানো আছে? একটা, দুটো। একটা পর্যায়কাল এইখান থেকে এই কারেন্টটুকু তৈরি হতে সময় লাগছে 1/100 সেকেন্ড। ভালো করে বোঝো। তাহলে অভিমুখ পরিবর্তন কত সেকেন্ড পর হচ্ছে? দেখো এইখান থেকে সেইখানে, তাহলে 1/100 অর্ধেক কত? 1/200 সেকেন্ড। অভিমুখ পরিবর্তন হচ্ছে 1/200 সেকেন্ড পর পর। ভালো করে লক্ষ্য করো, এই পুরোটা হতে লাগছে 1/100। এইখান থেকে এইটুকু একটা পূর্ণ পর্যায়কালের সময় 1/100 সেকেন্ড। তাহলে অভিমুখ এখানে একবার পাল্টাচ্ছে আবার এখানে পাল্টাচ্ছে, এইখানে পাল্টালো। কত সেকেন্ড পর পর পাল্টাবে? 1/200 সেকেন্ড। কোশ্চেন এরকম হবে, একটা এসি এর কম্পাঙ্ক 50, এসি এর কম্পাঙ্ক কত? এসি এর কম্পাঙ্ক 50 হার্জ। পরীক্ষায় প্রশ্ন দিল এসি এর কম্পাঙ্ক 50 হার্জ, এ কথার অর্থ কি? অর্থাৎ ওই এসি তৈরির যে আমরা ডাইনামো বা জেনারেটর, তার কুণ্ডলী বা আর্মেচার সেকেন্ডে 50 বার পূর্ণ আবর্তন করে। এর অর্থ পর্যায়কাল কত? 1/50 সেকেন্ড। ক্লিয়ার? 1/50 সেকেন্ড। কত সময় অন্তর অন্তর অভিমুখ পরিবর্তন হবে? 1/50, তার আবার অর্ধেক কত হবে? 1/100 সেকেন্ড পর পর। 1/100 সেকেন্ড পর পর তার অভিমুখ পরিবর্তন হবে। বোঝা গেল? তাহলে আমরা আলোচনা করলাম এসি এর কম্পাঙ্ক, এসি এর পর্যায়কাল, কত সময় অন্তর অন্তর অভিমুখ পরিবর্তন হবে। এবার আমরা এসি এবং ডিসি এর মধ্যে পার্থক্য দেখো। এসি আর ডিসি এর পার্থক্য আলোচনা করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসি অ্যান্ড ডিসি? যে প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে মান এবং অভিমুখ উভয়ের পরিবর্তন করে তাকে বলা হয় এসি। আর যে প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে মান এবং অভিমুখ কোনো পরিবর্তন হয় না, স্থির মানের থাকে এবং একই অভিমুখে প্রবাহিত হয়, তাকে বলা হয় ডিসি। এসি কোথায় থেকে তৈরি হয়? এসি জেনারেটর থেকে এসি তৈরি হয়। আমরা বাড়িতে যে মেন ব্যবহার করি সেখানে এসি তৈরি হয়। তাহলে এসি জেনারেটর এবং বাড়ির যে মেন, সেই মেন থেকে আমরা এসি পাই। ডিসি কোথায়? ডিসি ব্যাটারি। তোমরা যে বাজার থেকে এভারেডি বা নিপো ব্যাটারি কেনো, সেই সেলগুলো কেনো, সেটা ডিসি সোর্স। বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন থাকে একটা এসি সোর্সের নাম বলো, একটা ডিসি সোর্সের নাম বলো। নাম্বার 3, এসিকে তোমরা ট্রান্সফরমার জানো। এসি ভোল্টেজ আমার ইচ্ছা মতো এসি ভোল্টেজ বাড়াতে পারি বা কমাতে পারি। এসি ভোল্টেজকে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে বাড়ানো যায়।
আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজের পরিমাণ কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায় না। 3 নম্বর পার্থক্য। আবার বলি, হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার? ট্রান্সফরমার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে বাড়ানো যায় বা কমানো যায়, নট ডিসি। তাহলে এসি ভোল্টেজকে ট্রান্সফরমারের সাহায্যে বাড়ানো যায়, যেটা বাড়ানো যায় সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা নামানো যায় সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। কোন ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজকে বাড়ানো যায়? স্টেপ আপ। কোন ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ নামানো যায়? স্টেপ ডাউন। কিন্তু ডিসিকে কখনোই ডিসি ভোল্টেজ আপ ডাউন করানো যায় না। তাহলে আমরা 3টে পার্থক্য বললাম এসি এবং ডিসি এর। পরের প্রশ্ন হতে পারে, তাহলে এসি এবং ডিসির মধ্যে কোনটার সুবিধা বেশি? আমাদের আজকে দৈনন্দিন জীবনে সর্বত্র ম্যাক্সিমাম প্লেসে 99% প্লেসেই আমাদের এসি ব্যবহার। তাহলে এসির সুবিধা কি? তাহলে এসি এবং ডিসি এর পার্থক্য হলো, কোশ্চেনটা তোমরা মনে রাখবে, এসি ও ডিসি এর পার্থক্য, এটা একটা কোশ্চেন। এসি এর তুলনায় ডিসি এর তুলনায় এসি এর সুবিধা, ডিসি এর তুলনায় এসি এর সুবিধা। কি সুবিধা ডিসি এর তুলনায় এসি এর? একটা প্রশ্ন থাকতে পারে, অ্যাডভান্টেজ অফ এসি ওভার ডিসি, ডিসি এর তুলনায় এসি এর সুবিধা কি? আমি আগেই বলেছি, আমাদের যে বাড়িতে যে মেনে যেটা ঢোকে সেটা কত ভোল্টেজ? আমাদের ডোমেস্টিক পারপাসে আমরা 220 ভোল্ট ইউজ করি। এটা মনে রাখবে, এটা কোশ্চেন, শর্ট কোশ্চেন। আমাদের বাড়িতে যে কারেন্টটা মেন দিয়ে ঢুকছে সেখানে ভোল্টেজটা কত? 220। কিন্তু পাওয়ার স্টেশনে পাওয়ার সাপ্লাই হচ্ছে যেখানে, সেখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে। সেখানে ট্রান্সফরমারের সাহায্যে এসি উৎপাদন করে তার ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া হয়। ভোল্টেজ বাড়ালেই আমরা জানি ক্ষমতা, ওই চ্যাপ্টার আমরা পড়েছি, ক্ষমতা বা পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু আইভি। আইটা হচ্ছে কারেন্ট, ভিটা ভোল্টেজ। যখনই আমরা পাওয়ার স্টেশনে, যেখানে পাওয়ার স্টেশনে আমরা ভোল্টেজকে বাড়িয়ে দেব, কারেন্টটা কি হবে? অটোমেটিক কমে যাবে, কারণ পাওয়ারটা ঠিক থাকছে। ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমবে। তাহলে আমরা পাওয়ার স্টেশনে এসিকে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ প্রচুর বাড়িয়ে দিয়ে আমরা লাইনের ইলেকট্রিক তারের লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আমরা পাঠাবো। কিন্তু কারেন্ট কম হওয়ায় তার উৎপন্ন, মানে জুলের ক্রিয়ায় আমরা জানি তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ কম উৎপন্ন হবে, তাহলে অনর্থক শক্তির ক্ষয় কম হবে। এভাবে ভোল্টেজকে বাড়িয়ে আমরা যেখানে আমাদের দরকার সাপ্লাই করা, সেখানে সেই লোকেশানে আমরা পৌঁছে দেব। সেখানে আবার স্টেপ ডাউন ভোল্টেজ ট্রান্সফরমার ব্যবহার করে ওই ভোল্টেজকে নামিয়ে 220 করে বাড়িতে সাপ্লাই দেব। ব্যাপারটা বোঝা গেল। এসি এর একটা বিরাট সুবিধা, ডিসিতে কিন্তু ভোল্টেজ বাড়ানো যায় না। ফলে ডিসি যদি পাওয়ার স্টেশন থেকে পাঠাতেও হতো, তাহলে হাই ভোল্টেজ পাঠাতে গেলে হাই কারেন্টও আসতো। সে অতিরিক্ত কারেন্টের জন্য প্রচুর তাপ উৎপন্ন হতো এবং আমাদের শক্তির অপচয় হতো। প্রথম অ্যাডভান্টেজ অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তাহলে তোমরা বলবে, পাওয়ার স্টেশনে এসিকে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ প্রচুর পরিমাণে বাড়ানো হয়, সঙ্গে সঙ্গে প্রবাহমাত্রা কমানো হয়। ফলে সরবরাহ লাইনে ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে যখন প্রবাহ যায় তখন কম তাপ উৎপন্ন হয়, ফলে অযথা শক্তির ক্ষয় আমাদের হয় না, কম ক্ষয় হয়। এবং আবার ডোমেস্টিকে এসে আমরা সেই ভোল্টেজকে আবার স্টেপ ডাউনের সাহায্যে কমিয়ে দিয়ে 220 করে বাড়িতে আমরা ব্যবহার করি। অর্থাৎ এসিকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কিন্তু ডিসির ক্ষেত্রে এইরকম কোনো সুবিধা নেই। নাম্বার 1 অ্যাডভান্টেজ। নাম্বার 2, এসি এর উৎপাদনের খরচ অনেক কম, ডিসি এর উৎপাদনের খরচ অনেক বেশি। এটাই হচ্ছে আমাদের এসি এর তুলনায় ডিসি এর তুলনায় এসি এর সুবিধা। আমাদের বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত? 220 ভোল্ট। আর আমাদের বাড়ির যে সাপ্লাই ভোল্টেজ, তার মোটামুটি ফ্রিকোয়েন্সি আমরা কত রাখি? আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। বাড়িতে সাপ্লাই ভোল্টেজ 220, নিশ্চয় যেখানে উৎপাদন হয়েছিল এসি সেখানে 220 ছিল না, অনেক বেশি ছিল। সেই ভোল্টেজটাকে বাড়ির ব্যবহার করার সময় আবার স্টেপ ডাউন দিয়ে কমিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ব্যবহৃত ভোল্টেজ 220 এবং কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক কত? 50 হার্জ। তাহলে কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, 1 সেকেন্ড, একটা পূর্ণ পর্যায়কাল হতে কত সময় লাগবে? 1/50 সেকেন্ড।
অভিমুখ কত সেকেন্ড সেকেন্ড পরিবর্তন হবে? 1/50, তাকে আবার 2 দিয়ে ভাগ করো, 1 এর 100 সেকেন্ড। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা প্রশ্ন আমি থাকে তোমাদের যে জেনারেটরের মূল নীতি বলো। এখন জেনারেটরের মূল নীতি পরীক্ষায় প্রশ্ন দিল, জেনারেটরের মূল নীতি। জেনারেটরের মূল নীতি লেখো। আমরা জেনারেটরে দেখেছি এসি বা ডিসি, একটি শক্তিশালী চুম্বকের দুই মেরুর মধ্যে যদি একটি কুণ্ডলীকে আবর্তন করানো হয় তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের বা অর্থাৎ বলরেখার পরিবর্তন হয় এবং তড়িৎচুম্বকে আবেশের নীতি অনুযায়ী কুণ্ডলীটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এটাই হচ্ছে, এবং বহির্বর্তনীতে একটা প্রবাহমাত্রা পাওয়া যায়। এটাই হচ্ছে জেনারেটরের মূল নীতি। আবার বলি, 2 নম্বর থাকবে জেনারেটরের মূল নীতি লেখো। শক্তিশালী চুম্বকের এন এবং এস দুই মেরুর মধ্যে একটি বদ্ধ কুণ্ডলীকে আবর্তন করালে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের অর্থাৎ বলরেখার পরিবর্তন হয়, ফলে তড়িৎচুম্বকীয় আবেশের নিয়ম অনুযায়ী কুণ্ডলীতে একটি দুই প্রান্তে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, অর্থাৎ প্রবাহমাত্রা সৃষ্টি হয় এবং এই প্রবাহের অভিমুখ আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম থেকে পাবো। এটাই হচ্ছে জেনারেটরের মূলনীতি। মোটরের মূলনীতি একইভাবে বলবে, একটি শক্তিশালী চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে একটি বদ্ধ কুণ্ডলীকে, এবার বদ্ধ কুণ্ডলী রাখছে কিন্তু তাকে প্রবাহমাত্রা রাখছে, একটি তড়িৎ প্রবাহ বিশিষ্ট একটি প্রবাহ মাত্রা বিশিষ্ট অর্থাৎ পরিবাহী তড়িৎ পরিবাহী সম্পন্ন একটি কুণ্ডলীকে যদি রাখা হয় তাহলে চুম্বকের উপর তড়িতের উপর চুম্বকের ক্রিয়ার নীতিতে কুণ্ডলীর আবর্তন হয় এবং আবর্তনের অভিমুখ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে জানা যায়। আবার বলছি মোটরের নীতি, শক্তিশালী চুম্বকের এন এবং এস মেরুর মধ্যে তড়িৎ পরিবাহী সম্পন্ন একটি বদ্ধ কুণ্ডলীকে রাখলে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ায় কুণ্ডলীর আবর্তন ঘটবে এবং আবর্তনের অভিমুখ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী জানা যাবে। এটাই হচ্ছে মোটরের নীতি। তাহলে জেনারেটরের মূলনীতি এবং মোটরের মূলনীতি আমরা আলোচনা করলাম, 2 নম্বর করে কোশ্চেনটা থাকতে পারে। নেক্সট কোশ্চেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ উৎপাদন। তাপবিদ্যুৎ উৎপাদন 1 নম্বর। আমরা দেখলাম যে জেনারেটরের যে মূলনীতি তাতে বদ্ধ কুণ্ডলীটাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাতে হবে। সে তুমি হাত দিয়ে ঘোরাও বা বাতাসের শক্তি দিয়ে ঘোরাও বা জলের শক্তি দিয়ে ঘোরাও বা তাপের শক্তি দিয়ে ঘোরাও বা ডিজেল দিয়ে ঘোরাই, যেভাবেই হোক আমাকে ঘোরাতে হবে। যেমন আমরা যে জেনারেটরটা ব্যবহার করি আমরা বিভিন্ন পারপাসে, ডায়নামো, তাতে ডিজেল ব্যবহার করা হয়। ডিজেল ব্যবহার করে চাকাটাকে ঘোরানো হয়, যাকে বলে টারবাইন। যে চাকাটাকে ঘোরানো হয় তাকে বলা হয় টারবাইন। এই কথাটা মনে রাখবে, টারবাইন ঘুরিয়ে। তাহলে উদ্দেশ্য হচ্ছে জেনারেটরের আর্মেচারকে ঘোরানো, অর্থাৎ টারবাইনকে ঘোরালেই আর্মেচারটা ঘুরবে। তাহলে এবার টারবাইনকে ঘোরাবো কি করে? হাত দিয়ে ঘোরাতে পারি সারাদিন, সেই শক্তি যদি কারো থাকে সারাদিন সে হাত দিয়ে ঘোরাচ্ছে, তাহলে কোনো শক্তি লাগবে না, তার দেহের শক্তিতেই আমরা কারেন্ট পাবো, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? আমাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানে আমরা জানি শক্তির উৎস হিসাবে আমাদের কি হয়? কয়লা ব্যবহার করা হয়, জীবাশ্ম জ্বালানি কয়লা। এই কয়লাটা হচ্ছে শক্তির উৎস। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে পুড়িয়ে, পরীক্ষায় প্রশ্ন দিল তাপবিদ্যুৎ উৎপাদনের নীতিটি আলোচনা করো। এসেছিল কোন একবার পরীক্ষায়, হয়তো গতবার কি তার আগের বার।
তাপবিদ্যুৎ উৎপাদনের নীতি। তাহলে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা জীবাশ্ম জ্বালানি হিসাবে কয়লাকে পুড়িয়ে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপ জলের মধ্যে পাঠিয়ে জলকে কিসে পরিণত করা হয়? বাষ্প, স্টিমে পরিণত করা হয়। সেই স্টিমের যে চাপ তৈরি হয়, উচ্চ চাপের স্টিম টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন, টারবাইন ঘুরিয়ে কি হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। টারবাইন ঘোরানো মানে আর্মেচার ঘোরানো। এবার যে স্টিম তৈরি হলো সেই স্টিমটাকে আবার ঘনীভবন কক্ষে মানে ঠান্ডা কক্ষে নিয়ে গিয়ে আবার ঠান্ডা করে স্টিমটাকে জলে পরিণত করা হয়। সেই জল আবার স্টিমে পরিণত হয়। এইভাবে চক্রাকারে চলতে থাকে। এইভাবে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। আমি আর একবার বলছি, 2 নম্বর থাকবে পরীক্ষায়। তাপবিদ্যুৎ উৎপাদনের নীতিটি আলোচনা করো। কি হবে? তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জীবাশ্ম জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করে, জ্বালানি হিসাবে কয়লা, এবং সেই কয়লাকে পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে জলকে স্টিম অর্থাৎ বাষ্পে পরিণত করা হয়। সেই বাষ্প বা স্টিমের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটাই হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনের নীতি। এবং এই যে স্টিমের চাপে টারবাইন ঘোরানো হলো, তারপর সেই স্টিমটাকে আবার ঘনীভবন কক্ষে নিয়ে গিয়ে জলে পরিণত করা হয়। সেই জলকে আবার পুনরায় কাজে লাগানো হয়। এইভাবে চক্রাকারে ব্যাপারটা চলতে থাকে বিষয়টা। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে টারবাইন, কয়লা পুড়িয়ে তাপের সাহায্যে আমরা টারবাইন ঘোরাচ্ছি, সেটা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কিন্তু মেন উদ্দেশ্য টারবাইন ঘোরানো মানে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তিতে। কিন্তু এখানে তাপ শক্তি, স্টিম শক্তি, বাষ্পীয় শক্তি থেকে যান্ত্রিক শক্তি মানে গতি শক্তি, তারপরে আমরা পেয়ে গেলাম বিদ্যুৎ শক্তি। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়। জলবিদ্যুৎ উৎপাদনের নীতি। জলবিদ্যুৎ উৎপাদন এক্ষেত্রেও একই উদ্দেশ্য। নিশ্চয় জলের স্রোতকে কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘোরাবো। ব্যাপারটা বোঝো। ওখানে আমরা কি কয়লার তাপশক্তিকে কাজে লাগিয়ে স্টিমের চাপে টারবাইন ঘুরেছিলাম। এখানে জলের চাপে জলের শক্তি। ফারাক্কায় যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে তোমরা জানো, আমাদের মুর্শিদাবাদে ফারাক্কায় গেটগুলোকে বন্ধ করে রাখে, সেই গেটটাকে খুলে দিয়ে প্রচণ্ড বেগে জলের স্রোতকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘোরানো হয়। শুধু টারবাইন ঘোরানোর জন্য জলকে, পাহাড়ি এলাকায় জলকে উঁচু, বৃষ্টির জলকে উঁচু জলাধারে বা নদীর উঁচু জায়গায় নদীকে বাঁধ দিয়ে আটকে রাখা হলো। ড্যামের মধ্যে কোনো একটা সরু মুখ দিয়ে সেই জলটাকে বার করা হলো। প্রচণ্ড শক্তিতে সেই জল বার হয়ে টারবাইনকে ঘোরাবে এবং টারবাইন ঘোরালেই বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে তাপবিদ্যুতের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? কয়লা পুড়িয়ে তাপ থেকে স্টিম থেকে গতিশক্তি, টারবাইনকে ঘোরে যান্ত্রিক শক্তি। এখানে কি দেখছি? জলের কি শক্তি থাকছে? অভিকর্ষীয় স্থিতিশক্তি। ছবিটা একটু আঁকার চেষ্টা করি। দেখো, এইটা হচ্ছে ধরো পাহাড়ি এলাকায় কোনো ড্যাম, এখানে আমার বৃষ্টির জলকে আটকে রেখেছি খুব উঁচু জায়গায়। এবার এইখানে কি শক্তি জমা হলো? এখানে জলে অভিকর্ষীয় স্থিতিশক্তি। কি বললাম? অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার এই স্থিতিশক্তি যখনই আমরা এই ফাঁক দিয়ে জলটা যখন নিচে পড়বে, নিচে পড়ে এখানে চাকা টারবাইনের উপর পড়ছে, ধরো এটা হচ্ছে টারবাইন, তখন এই স্থিতিশক্তি জলটা এবার পড়ছে, তাহলে প্রচণ্ড গতিতে জলটা পড়বে। জলের স্থিতিশক্তি কিসে পরিণত হলো? গতিশক্তিতে পরিণত হলো। তাহলে এখানে ছিল জল কি? অভিকর্ষীয় স্থিতিশক্তি, পরিণত হলো কিসে? গতিশক্তি। এই গতিশক্তির ফলে কি হলো? টারবাইন ঘুরলো, ঘোরার ফলেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তাহলে জলবিদ্যুৎ উৎপাদন নীতি হচ্ছে উঁচু জলাধারে সঞ্চিত জলের মধ্যে যখন অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে জমা থাকে, সেই জলকে সরু নলের মধ্যে দিয়ে বা সরু ছিদ্রের মধ্যে দিয়ে প্রচণ্ড বেগে গতিশীল হয় এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়। সেই গতিশক্তি টারবাইনকে ঘোরায় এবং জলবিদ্যুৎ উৎপাদন করে। মূল উদ্দেশ্য হচ্ছে টারবাইন ঘোরানো। এখানে সেই জন্য এটাকে বলা হয় জলবিদ্যুৎ। জলের শক্তিকে কাজে লাগানো হয়।
তাহলে জেনারেটরের আমরা একটা জেনারেটরের বিষয়গুলো সব আলোচনা শেষ হলো। মূল উদ্দেশ্য মনে রাখতে হবে, টারবাইনকে ঘোরানো অর্থাৎ আর্মেচারকে ঘোরানো। আর্মেচারকে ঘোরাতে পারলেই আমাদের, কারণ আমরা শক্তি তৈরি করতে পারি না, যান্ত্রিক শক্তি এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আমাদের এই পোর্শনের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা পরের ক্লাসে আবার নতুন জিনিস আলোচনা করব। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।